Dr. Upali Chattopadhyay, you are a PhD in music, first class, first gold medalist in Masters in Music. You are a lecturer for 7 years at Rabindra Bharati University, a performing singer at various Indian and international platforms, and a music director for over a decade now. Thank you for being a singer and music arranger for the song Topa Tini, a folk Bangla song that brought the entire Bengali community in India and abroad together. Now, in the context of composing music for any medium, TV serial or web series or film song like Topa Tini, considering a rich talent base in Kolkata, where we have extremely talented musicians, both vocalists and instrumentalists, what are your parameters of excellence as a music director? I mean, when you are the boss and the success of a song depends a lot on your musician leadership. To what extent do you soak in the essence of a screenplay, indulge in the anatomy of protagonist characters in order to choose the genre of a song, whether it is folk, khayal, ghazal, thumri, contemporary, mix of classical and modern, etc.? Bapre. How do you... Eta proshno na eta puro rochona. হ্যাঁ মানে প্রশ্নটা কি ছোট করো এক কথায় Okay. What are your parameters of excellence as a music director? মানে যখন আপনি মিউজিক বানাচ্ছেন একটা মিউজিক কি করে খুব ভালো হবে সেটা আপনি কি করে জাজ করেন? What are the parameters? কোন কোন জিনিস? প্রথমেই আমি সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সঙ্গ দেওয়ার জন্য, এবং রেশমার সমস্ত এফোর্টের সঙ্গে আপনারা এভাবেই থাকবেন। এবং ওর অনেক কিছু স্বপ্ন আছে, আমি চাই ওর স্বপ্নগুলো সত্যি হোক, ওর কাজ আরও ভালো হোক। আর যে দিনে আমরা আজকে এখানে বসে আছি, যে মায়েস্ত্রোর জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, তাকে আমার প্রণাম জানাই। আর তার নামে একটি অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে, আমি এটাতেই যথেষ্ট গর্বিত বোধ করছি এবং আমি কৃতজ্ঞ তোমার কাছে আমাদের সবাইকে এক জায়গায় করার জন্য। আর যাদেরকে ডেকেছো তারা সবাই আমার খুব পরিচিত, খুব ভালোবাসার মানুষজন। শুভাশিসের সঙ্গে আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমার কলিগ ছিল এবং আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। বুবলু, সৌরভ, ভাস্করের সঙ্গে আলাপ নেই, এইখানে আলাপ হলো, কিন্তু আমি তোমার কাজ জানি। তো এইভাবে আমরা তো সবাই একসঙ্গে মিলেমিশেই থাকি, বেঁধেই থাকি। তো যখন কোনো একটা মিউজিক তৈরি হয়, সেই মিউজিক তৈরির পিছনে শুরু যখন হয় তখন তো জানা যায় না তার শেষটা কিভাবে আসবে, এবং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা কিছু বোঝা যায় যেটা কি হতে চলেছে। তো নিজের ইনস্টিংক্টকে ফলো করাটাই আমার মনে হয় একমাত্র প্যারামিটার, যে নিজের ইনস্টিংক্টটাকে, কারণ প্রথমে তো শ্রোতা আমি যখন একটা কিছু তৈরি করছি তখন আমি প্রথম শ্রোতা। সেই প্রথম শ্রোতাটিকে যতটা ক্রিটিক্যাল রাখা যায় আমার মনে হয় একজন আর্টিস্ট যে তৈরি করছে তার জন্য ততটা সহজ। আমি যদি নিজের কাজে নিজেই মুগ্ধ হয়ে প্রথম থেকে বসে থাকি তাহলে আর ভালো সৃষ্টি হবে না। আমি যদি প্রথম থেকেই নিজে ক্রিটিক্যাল হই নিজের ব্যাপারে, না ঠিক এটা ঠিক জমছে না, এটা ঠিক ভালো লাগছে না, তাহলে মনে হয় নিজের ভিতর মানে নিজেকে চ্যালেঞ্জ করা আর কি, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজেকে চ্যালেঞ্জ করা। অনেক সময় এরকম হয় না যে আমরা একই রকম কাজ করতে করতে অভ্যস্ত, একটা কমফর্ট জোনে চলে আসি। তো নিজের গানের ক্ষেত্রেও আমি এই ধরনের গান লিখতে অভ্যস্ত, এই ধরনের সুর করতে অভ্যস্ত, সেটা আমরা প্রত্যেকেই কিন্তু একটা কিছু কিছু জনার আমরা নিজেরা করে নিয়েছি। কিন্তু অ্যাজ আ মিউজিক কম্পোজার আমার কাছে যখন কোনো কাজ আসে তখন তো সবসময় যে একদম যে জনারটা আমি সব থেকে ভালোবাসছি বা ভালো লাগছে সেটাই যে সবসময় আসছে তা নয়। তো সেক্ষেত্রে আমি কি করে বুঝবো কোথায় আমার কোথায় আমাকে এক্সেল করতে হবে, কোথায় আমার এক্সেলেন্স হবে কি হবে না, সেটা তো জানতে পারি না। তাই ওই চেষ্টাটা থাকে যে নিজের ভিতরের ক্রিটিকটাকে চেষ্টা করা যে সে যাতে খুশি হয়, সেইটাই আমার মনে হয় প্যারামিটার আমার ক্ষেত্রে। Perfect, ma'am, perfect. So basically you are saying যে inner purity টাকে রেসপেক্ট করে, আপনার যেটা সাধনার যেটা ইনস্টিংক্ট এবং পিউরিটি সেটাকে রেসপেক্ট করা এবং কোনোভাবে প্রভাবিত না হওয়া, সেটার চেষ্টাটা আমাদের করতে হবে। কতটা পারবো সেটা পরের ব্যাপার, চেষ্টাটা থাকে। থ্যাংক ইউ ম্যাম। এবার চলে আসবো আমি শুভাশিস মুখোপাধ্যায় জি এর কাছে। আমি একটা গান শুনেছি আপনার যেখানে আপনি শেহনাই অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ করেছেন, ওখানে which is very rare, আমি গান বাজনায় শেহনাই খুব একটা শুনি না, মানে অ্যারেঞ্জমেন্টে।
I want to ask you a question. How much your music education influence your judgment of the usage of instruments as an arranger? প্রশ্নটা ভালো। তার আগে দুটো কথা বুদ্ধ জেঠু সম্বন্ধে বলি। নিশ্চয়ই, প্লিজ। কেননা এখানে আমার সামনে যারা আছেন, জয়দীপদা আছেন, দেবস্মিতা আছেন, ভবানীদা তো আছেনই, আরও পুরনো শ্রোতা যারা আছেন তারা হয়তো ওনাকে সামনে শুনেছেন, অনেকেই শোনেননি। এবং খুব দুঃখের বিষয়, কিছু শরদের তারকার ভিড়ে উনি আজকে অনেকটাই বিস্মৃত। আজকের জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করাটা খুব জরুরি ছিল, কারণ ওনার ঘরানার বাজনা এনারা হয়তো বাজান, আর সেটা আমাদের আজকে কম্পোজিশন নিয়ে আলোচনা হচ্ছে। তো ওনার বাজনার মধ্যে আমি দেখলাম কম্পোজিশন খুব ভালোভাবে থাকতো। একটা তেহাই যখন আসতো, সেই এসে পড়াটা অনেকটা জয়পুর ঘরানার গানের মতো, মানে এসে পড়া একটা তেহাই নিয়ে, সেটা কিন্তু মানে একদম কম্পোজড। এবং যেটা শুভ্রা গুহ বলে গেলেন যে রেয়ার রাগের ওপর ওনার যে ব্যাপারটা ছিল, তালিমটা ছিল, আমি ওনাকে 3টে রাগ বলছি, শুনেছি আমি, আর কোনো শরদিয়ার কাছে শুনিনি। একটা হচ্ছে হংস কিনকিনি, দুপুরবেলা শুনেছি, সে অসাধারণ বাজনা। আর একটা শুনেছি, বলছি প্রতাপ বরারি। সকালবেলার আসরে আমি কারুকে, কেউ হয়তো জানেন কিন্তু রিস্ক নিয়ে বাজানোর মতো বুকের পাটা আমি কোনো ভারতবর্ষের কোনো এর মধ্যে দেখিনি, যেটা বুদ্ধদেব দাশগুপ্ত ছিল। তবলায় ছিলেন জাকির হোসেন, রামকৃষ্ণ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে। জাকির হোসেন এয়ারপোর্ট থেকে কাঁধে তোয়ালে নিয়ে এসে বসে পড়েছিলেন। এবং বুদ্ধ জেঠুর রসবোধটা ছিল সাংঘাতিক। ওটা বাইরে থেকে দেখলে বোঝা যেত না, দেখলে আমাদের খুব একটা রাগী লোক আসছে বোধহয়। আর রসবোধটা ছিল সাংঘাতিক, আর ডিসিপ্লিনটা ছিল মারাত্মক। মানে উনি যদি বলছেন দুই হলেই তাকে গালাগাল শুরু করবেন, এরকম অবস্থা আর কি। তো ওইটা আরেকটা বলছি বারোয়া। আইটিসিতে আমি শুনেছিলাম বারোয়া, সে যে কি বাজনা, মানে কানের মধ্যে বসে আছে ওই রকম। একাধারে এরকম জ্ঞানী, এরকম পারফর্মার পাওয়া কিন্তু খুব মুশকিল। আমাদের দেশে এমনিতে যারা জ্ঞানী হন তারা পারফর্মার তত ভালো অনেক সময় হন না। আবার যারা খুব ভালো পারফর্মার হন তারা হয়তো দেখা যায় ইনস্টিংক্ট থেকে, যেটা বলছিল ইনস্টিংক্ট থেকে অনেকটা বাজাচ্ছেন। গুরু হয়তো শিখিয়ে গেছেন কিছুটা, অবশ্যই প্রতিভা বলে অনেকটা এগিয়ে গেলেন। তো এই ব্যাপারটা। আর একটা ঘটনা বলতে ইচ্ছে করছে, ওটা শুনলে হাসি পাবে কিন্তু ওটার ভেতরে একটা বিরাট ডিসিপ্লিন আছে। সেই ঘটনাটা বলে আমি ওর প্রশ্নের উত্তরটা দেব। একটি বিয়ের নেমন্তন্ন করতে বুদ্ধ জেঠুর বাড়িতে গেছি আমার গুরুর সাথে, পণ্ডিত মানস চক্রবর্তীর সাথে। আমাকে নিয়ে গেছেন। তখন রাত হয়েছে, দরজা দিয়ে উনি মোটামুটি, আর ওনার বাড়ির থেকে দরজাটা ছিল অনেকটা দূরে। মানে এইখানে যদি বাড়ি হয়, ওই আমাদের এইটার গেটটা যেখানে, ওইখানে দরজা। হ্যাঁ, তো এইখানে গুরুজি তো দরজা ধাক্কা দিচ্ছেন। বেল ফেল বোধহয় তখন খুব একটা ছিল কিনা জানি না, তার মধ্যে বোধহয় বৃষ্টিও আসছে আস্তে আস্তে। এবার ভবানীদা দেখতে পেয়েছে ইয়ে থেকে যে কেউ একটা এসছে। ভবানীদা এসে গেটের তালাটা খুলেছেন। মানে ঘটনাটা এটা নয়, ঘটনাটা বলছি। বুদ্ধ জেঠু সম্বন্ধে একটু কথা হোক একটুখানি। টাইম তো আমাদের আছে তো, খানিকটা 9টা অবধি আছে তো, চিন্তা করো না। হ্যাঁ, আমি যেটা বলছি তুমি এত কমফোর্টেবলি বলছো তো, তোমার সম্বন্ধেই বলবো ঘটনাটা। তুমি শেষকালে বলবে কেন বললে এটা, তুমি শেষকালে বলবে কেন বললে এটা। যাই হোক, তো গেছি আমার খুলে। ভবানীদা তো সবাই জানেন, এখানে যারা ভবানীদাকে জানেন, ভবানীদা সবাইকে এই বাবা মানস কাকু আপনি এসে দাঁড়িয়ে আছেন, আমি ওই বাবা মানস কাকু আমার ভুল হয়ে গেছে, ভবানীদা শুরু করেছে।
গুরুজি বলেছেন তুই কোত্থেকে চিনবি আমাকে, অত দূর থেকে অন্ধকারে দেখা যায়। গুরুজি এমনি ছোটোখাটো লোক। হ্যাঁ, তারপরে ঢুকে গিয়েছি। বুদ্ধ জেঠু তখন বোধহয় শোভো করছেন, একটা প্রচণ্ড ডিসিপ্লিন মানুষ তো, লুঙ্গি পরে একটা গায়ে চাপিয়েছেন নাকি, খালি গায়ে এসেছেন। এসে গুরুজি এসছেন শুনে উনি বেরিয়ে এসছেন আর কি। আমরা গেছি, আমি গেছি সাথে। এবারে গুরুজির সঙ্গে দু একটা আলোচনা হচ্ছে। মানুষ, তোমার গান বাজনার লোকেরা এক হলে যা হয়, মানুষ তোমার কত বয়স হলো? গুরুজি বললেন যে আমার এখন 70 হলো। ওনার তখন বোধহয় 80 পেরিয়ে গেছে। এবং এবার ঘটনাটায় আসছি, মানে এটা ডিসিপ্লিনটা শেখার। তো ওই বিয়ের নেমন্তন্ন করতে গেছেন একটা রকম, তার মধ্যে তখন ল্যান্ড ফোন, মোবাইল আসেনি। একটা ওনার ঘরটা, যেটা ঢুকেই যে ঘরটা, ওর ওই দিকে মাঝখানে একটা কাঠের ব্যারিকেড মতো ছিল, ওখানে ল্যান্ড ফোনটা রাখা। ভবানীদা এসে তার মধ্যে কিছু একটা মনে পড়েছে, ভবানীদা কাউকে একটা ফোন করবে। এবার ফোনটা তুলে কড় 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 ঘোরাচ্ছে, আওয়াজ হচ্ছে। এবার বুদ্ধ জেঠু আমাদের দিকে তাকাতে, হ্যাঁ মানুষ বলো, এরকম করে দেখছেন। মানে অ্যাক্টিং করেই দেখাতে হবে, নইলে বোঝানো যাবে না ওনার ব্যাপারটা। এমনিই তো ওনাকে দেখলে মানে বাঘের মতো মুখ আর কি, মানে হাসিহীন মুখ। ভবানীদা তো দেখছেই না, কড়কড় করছে, আবার রাখছে ঢং করে। ল্যান্ডফোন তো আওয়াজ হচ্ছে কড়কড়। হঠাৎ উনি আমাদের সামনে, মানে ওইটাই বলছি যে এখন হলে এটা কি হতো, গুরু শিষ্যের সম্পর্কটা বলছি। উনি হঠাৎ করে, কি করছো এটা তুমি? ভবানীদা তখন, মানে ভবানীদারও বয়স কিন্তু তখন যথেষ্ট। ভবানীদাও তখন মানে আমাদের কাছে তো অনেকটাই বয়স ভবানীদার। ভবানীদা না মানে আমি, ভবানীদা কিছু বলতেই পারছে না। কি করছোটা কি তুই? মানে মানে আমি আমি একটা ফোন করবো ভাবছিলাম। মানস কাকা এসছে না, তুমি ফোন করবে ভাবছো? যাও। ওই যে বললো না, ভবানীদা ফোনটা টক করে রেখে ও আচ্ছা বলে চলে গেল। মানে আমি এইটা বললাম এই কারণেই যে ওনার এই যে সহবত। এখন তো ক্লাসে দেখি ছাত্রছাত্রীরা মোবাইল ঘাঁটছে, অন্য কারোকে গান শেখাচ্ছি হয়তো, সে মোবাইল ঘাঁটছে, এটা টং করে মেসেজ এলো। মানে একটা মানুষ সম্বন্ধে যখন আলোচনা হচ্ছে তখন তার গানের বাইরেও সে কোনখান থেকে তার ডিসিপ্লিনটা, এবং শুধু তাই নয়, সেই ডিসিপ্লিনটা কিভাবে একটা ব্যক্তিত্বে এসে পড়ে, সেটা বাজনায় এসে পড়ে। আমার গুরু যেমন বলতেন যে কোথাও যদি তোকে একটা টাইম দেওয়া হয়, তুই দেরিতে পৌঁছলাম হয়তো, আমার গুরুর প্রথম কথা ছিল তুমি জীবনের সময় আসতে পারবে না টাইমে। মানে ওদের ভাবনা চিন্তাটাই ছিল গানের ব্যক্তিত্বর সঙ্গে গানটা কি করে অ্যাড হবে। তুমি দেরি করলি 10 মিনিট, তুমি জীবনের সময় আসতে পারবে না, তোমার একটা ত্যাহিও মিলবে না। এরকমভাবে উনি শিক্ষাটা দিতেন। যাই হোক, এবারে তোমার প্রশ্নটা বলি। ওর প্রশ্ন হচ্ছে সানাইয়ের ব্যবহার ও কখনো শোনেনি, মানে এই সময় দাঁড়িয়ে, তাই তো? মানে কোনো সময়ই শোনোনি। কিন্তু আমি তোমাকে দু একটা গান বলবো যেগুলো শুনলেই তোমার মনে হবে যে সানাইয়ের ব্যবহার আমাদের ফিল্ম মিউজিকে বহুল ব্যবহৃত। আমার মেইন কোশ্চেনটা আপনার মিউজিক এডুকেশনটা, অ্যারেঞ্জ ইনস্ট্রুমেন্টের চয়েসটা কিভাবে ইনফ্লুয়েন্স করে? ওইটাই তো আমার এডুকেশন। রাইট রাইট। পূর্বসূরীদের মেনে যখন আমি অ্যারেঞ্জমেন্ট করি বা একটা গান যখন আসে, তখন তো গানটা গানের মতো যেমন আসে, গানের সঙ্গে একটা ছবিও আসে না। এই গানটা আমি ট্র্যাডিশনালি দেখাবো না এই গানটা আমি ওয়েস্টার্নাইজ দেখাবো। কিন্তু আমাদের যেহেতু হয়েছে মুশকিল, আমাদের শিক্ষাটা পুরোপুরি ট্র্যাডিশনাল শিক্ষা। ওয়েস্টার্নাইজ আমরা খোলা মনে নিয়েছি, শুনেছি, কিন্তু আমার নিজের মতামত ভারতীয় সঙ্গীতে এবং ভারতীয় যন্ত্রের মধ্যে যা কিছু করা যায় সেটা ওয়েস্টার্ন যন্ত্র নিয়ে করা যায় না। এবং অনেক ভ্যারাইটি করা যায়। ভারতীয় একটা সরোদ বা সেতারকে অনেকভাবে ইউজ করা যায়। সেটা স্ট্যাকাটোভাবে ইউজ করা যায়, সেটা মিড প্রধানভাবে ইউজ করা যায়। হ্যাঁ, একটা সানাইকে ধরুন, আমি একটা গান বলছি,
খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী। সানাই এলো, কিন্তু এগুলো খেয়াল করেন না। তারপরে আমি এরকম অনেক গান বলতে পারি আমি। সলিল চৌধুরী হাজার হাজার সানাই ইউজ করেছেন। এখন সাপিনীকে পোষ মানায় বোঝায়, সাপিনীকে পোষ মানায় যা। এবারে নচিকে দেখো সাপিনীর সাপের বাঁশি টানলেন কিসে? সানাইতে। এরপরে অন্তরা কি হলো? দা 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 তারা দাদা এমনি মারের ঠেলা, অন্তরা ওখানে এলো। আর একটা গান বলছি, মনে পড়ে গেল। এই ডিসকাশনের জন্য না একটা দুটো তিনটে অনুষ্ঠান লাগবে, পুরো আধ ঘন্টার জায়গা নয় এটা। মেঘ কালো আধার কালো, তার চেয়ে কলঙ্ক কালো, হেমন্ত মুখার্জির গান। প্রথম মিউজিক কি উঠছে? দা রা 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 রা, দিং 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 তং তং, মেঘ কালো আধার কাল, তা রা 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 রা, পাশে সাদা তনুচার। এই গেল। হ্যাঁ, তো সানাইয়ের ইউজ কিন্তু নতুন নয় আমাদের এখানে। না হোক, হাউ ডু ইউ ডিসাইড? আমি তো ওই দেখো, ডিসাইড তখনই করা যায় যখন তোমার কান খোলা থাকে, তখন তুমি যখন শিক্ষার্থী হিসেবে নিজেকে ভাবো, তখনই তোমাকে, আমার মনে হয়েছে, আমার কিছু কিছু গানে আমার মনে হয়েছে যে সানাই জিনিসটা তো এখন আধুনিক গান থেকে চলেই গেছে আমাদের এখানে। তো সেটাকে যদি আচ্ছা, সেটা আমার আবার নিজের গানটাই মনে থাকে না, এইটাই হয়ে যে মুশকিল। ওই জন্যই আমার গান কেউ শোনে না, কারণ আমার কম্পোজারই তো মনে নেই, শ্রোতারা কি করে শুনবে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একজন শিল্পী আছে, আমারই ছাত্রী, ওর একটা গান করেছিল নন্দের ওপরে। নন্দের ওপরে একটা গান করেছিলাম, আমার একটা গুরুর একটা বন্দিশ ছিল, এ দই মে কা জানো, এ দই মে কা জানো, এ দই মে কা জানো, বলমুয়ানা রিয়ে দই মে কা জানো, এ দই মে কা। তো এইখান থেকে আমি ভাবলাম যে একটা এমন গান করব যেটাতে নন্দকে, এই ফেজটাকে আমি ইউজ করব টনিক চেঞ্জ করে, এবং সেটা গাওয়াবো এমন একজনকে দিয়ে যার মধ্যে কমার্শিয়াল গিফটটা খুব বেশি মাত্রায় থাকবে। তো আমার এক ছাত্রী আছে বৃষ্টিলেখা নন্দিনী, তাকে হয়তো অনেকেই চেনেন এখন আধুনিক গানের জগতে, সে এখন উদীয়মান মোটামুটি তারকা বলা যায়। তো ওকে আমি তখন, ছুঁয়ে দেখো মন তুমি, না 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 না, জানো কারণ কেন, না 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 না, ছুঁয়ে দেখো মন। তা এইটাতে আমি করলাম কি, সানাইটাকে ইউজ করলাম, দা রা 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 তা রা রা রা, দা তা রা রা তা রা রা রা। তারপরে সে তার
পাদা নি রে নি দা পাদা মা পা গা মা ধা ছুঁয়ে দেখো মন, এইভাবে এলো আর কি। তো একটা গান যখন আমি রাগ নিয়ে করছি, কিন্তু সেটা কমার্শিয়ালি খুব ওয়েস্টার্নাইজ রিদিম করছি, কিন্তু তার সঙ্গে সানাইটা দিলে কিন্তু তার একটা, এটা যদি আপনারা অরিজিনাল কেউ শোনে, এখানে অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই শোনেননি, শুনলে বুঝতে পারবেন যে আমি কিভাবে চেষ্টা করেছি। এবং সেটা এবার এই যে ছুঁয়ে দেখো মন দা দা তা তা রা না না না, এইটা আবার মধ্যমটা সা করে অন্তরা হচ্ছে দা দা টা রা টা 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 তা দা তা তা না 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 না, এটা অন্তরাটা সা হয়ে গেল। অন্তরাটা সা হয়ে গিয়ে তখন আবার ওটা আবার ফিরে আসবে তারা তারা তা 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 না 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 দারা টা 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 তারা তারা রা রা তারা রা দারা তারা রা তা তা ছুঁয়ে দেখো মন, ওখান থেকে আবার ফিরে এলাম আমি আসল টনিকে। তো এইটার মধ্যে ওয়েস্টার্ন আর ইস্টার্ন দুভাবে মিশলো। অ্যারেঞ্জমেন্টে যেমন একটা ইস্টার্ন রাগ মিশলো, সেটা একটা ইস্টার্ন প্রাচ্য, কিন্তু টনিক চেঞ্জটা আবার একটা ওয়েস্টার্ন প্যাটার্ন। তার মধ্যে আমি সানাই, সেতার, গিটার, বেস গিটার সবই ইউজ করলাম। তো এই শিক্ষা আমাদের বড়রাই দিয়ে গেছেন, শঙ্কর জয়কিষাণ, রুক যা রাত ঠেহের যা রে চন্দা, কি সানাই বেজেছে। হ্যাঁ, দুরিয়া নজদিকিয়া হো গেই, ওর পেছনের অবলিগেটও দেখবেন সানাইতে আছে। সলিল চৌধুরী একবার ওই আকাশ ভরা সূর্য তারা করেছিলেন অর্কেস্ট্রেশন, এটা জানি না কেউ শুনেছেন কি না। তো আকাশ ভরা সূর্য তারাটা পুরো বেজেছিল সানাইতে, আলী আহমেদ হোসেন বাজিয়েছিলেন। সে যে কি অসাধারণ এফেক্ট, তারা ডা 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 তারা রা রা তা তারা রা রা, এই যে সানাইতে আসছে না। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি বোধহয় অনেকটা বলে ফেললাম। অনেকটা, ইয়েস, একটু শর্টেন করতে হবে কারণ আমাদের সময়। না, আমি শর্ট করে দেবো। বুদ্ধ যেহেতু অনেকটা টাইম খেয়ে নিয়েছে, আমি কি করবো? হ্যাঁ, we will move on to Sandeepan Ganguly. This is my favorite question because this is the genesis of how I discovered your talent. Online, Shabon Elo song by Mahiri Bose was released on Facebook page of her that got 18,000 likes, 960 comments and 1,500 plus shares. Anyway, the first time I listened to the song, classically trained voice of Mahiri was very apparent and the striking tal theka was that struck a chord. My question to you was, as a composer, where do you begin? When you got the lyrics of the song and when you had a discussion with Mahiri Bose, how was it like? Or how did you compose such a awesome music that went viral? Yeah. বাংলায় বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই সবাইকে প্রণাম জানাচ্ছি এবং ছোট্ট করে একটু বুদ্ধ জেঠুর সম্বন্ধে বলি, কারণ আমার কিছুদিন শিক্ষা লাভের সুযোগ হয়েছিল। তো যারা বুদ্ধদেব দাশগুপ্তকে দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, একজন শরদিয়া কলকাতা শহরে আছে, তাকে দেখলে না আপনি জাস্ট একটা রেপ্লিকা পেয়ে যাবেন যে হু ওয়াজ পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত। তো তার নাম হচ্ছে প্রত্যুষ ব্যানার্জি। ওনাকে দেখলে ওনার বাজনা, ওনার অ্যাটিটিউড, ওনার পারফেকশনিস্ট ব্যাপার স্যাপার সবটা মিলিয়ে না একটা পুরো গুরুর যেন একটা যোগ্য শিষ্য। তো আমি পিট্টুদার থেকে ফোন নাম্বার নিয়ে হঠাৎ ইচ্ছা হয়েছিল, আমি একজন ভায়োলিনিস্ট প্রথম কথা, তো সুরকার অ্যারেঞ্জার অনেক পরে আসা। তো পিট্টুদার থেকে নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন করি, তখন ল্যান্ডলাইন ফোন। তো কেয়াতলা বাড়িতে উনি আমাকে ডাকলেন এবং ডেকে বললেন যে 5 তারিখ একটা ভায়োলিন বানিয়েছিলাম ক্লাসিক্যাল শিখবো বলে। আমি লন্ডন স্কুল অফ মিউজিক থেকে মাস্টার্স করেছি ওয়েস্টার্ন ক্লাসিক্যালে। তো এবং সেটা যেহেতু ওখানে একটা শেখার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই ওয়াজ সার্চিং ফর আ ফ্রেটলেস গুরু হু ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পেন। একটা ইনস্ট্রুমেন্টের না প্রচুর শর্টকামিংস থাকে।
আর গুরুজির একটা বিষয়ে বলতেই হয়, উনি না স্বরতা গাইতেন। I think this is the right term for him. He used to sing the music through his hands and fingers. বাজাতেন অনেকেই বাজান, মানে ওনার আর এই ফ্রেটলেস যন্ত্রের সুরের দখল, এটাই তো সব। তো মানে বেসুরো শব্দটা ওয়াজ নট ইন হিজ ডিকশনারি। তো এটা একটা বড় ব্যাপার যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। তো যে কোনো কারণেই হোক আমি খুব বেশি দিন শিখতে পারিনি। আমার টিউটলেজ এন্ডেড উইথ হংসধ্বনি। তো আমার যেহেতু মেজর রাগের ওপর একটু কামড় বেশি, লোভ বেশি, তো ওনার সঙ্গে অনেক গল্প করতাম। উনি বলতেন যে এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের সঙ্গে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যালকে মার্চ করি, আমরা যে অনেকে যারা গান থেকে রাগ সঙ্গীত শেখে, সবাই তো ইনস্ট্রুমেন্টালিস্ট নয়, সবাই তো গুরু বাড়ি যেতে পারে না, তো গান থেকে রাগ সঙ্গীত শেখা। হ্যাঁ, যেমন কল্যাণ ঠাটের একদম মানে ওই ও শাম কুছ অজীব ডা 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 ডা, কল্যাণের ছায়া পুরো। তো এরকম অনেক গান আছে যেগুলো আমরা শুনে শুনে শিখেছি এটা কী রাগ। তো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমি ছোট করে বলবো, মাহিরি বোস নামটা তো খুবই পরিচিত আজকের দিনে। আচার্য জয়ন্ত বোসের সুযোগ্য কন্যা। তো ও আমাকে বলেছিল যে একটা গান আমরা করি, তো সেটা যদি আমার গানের একটু সিগনেচার যদি থাকে তার মধ্যে। তো গানের সিগনেচার বলতে কি, ওর বাবা এবং গুরুজির যে স্টাইল অফ মেকিং কম্পোজিশন, তার মধ্যে তুমি দেখবে যে 12টা স্বরেরই ব্যবহার আছে। জয়ন্ত বোস যখন হারমোনিয়াম বাজান, তখন কখন যে কোমলের সা হয়ে গেল, কখন করিমা সা হয়ে গেল, মানে যা তা করছেন হারমোনিয়াম নিয়ে। তো ওইটা আমাকে খুব মানে টানতো। এবং আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে গজল। আমি যখন গজলের সঙ্গে বাজাতে পারি তখন আমি সব থেকে বেশি আনন্দ পাই। তো আই কম্পোজ দিস সং। এই গানটা প্রথমে একটু অস্থায়ী পোর্শনটা লেখা ছিল, মুখরাটা আমার একটু লেখা ছিল। তো মজার বিষয়টা হচ্ছে এটা হৈমন্তী বিশির জন্য ভেবেছিলাম, কিন্তু হৈমন্তী বিশি তখন অসুস্থ হয়ে পড়ে, মাহিরি আলটিমেটলি গায়, অ্যান্ড আপনাদের সবার আশীর্বাদে ভালোবাসায় ইট বিকেম ভাইরাল। তো এখন তো গান দেখে লোকে, গান শোনে কম। তো সবচেয়ে মজার বিষয় যেটা, আমি যখন ওর সঙ্গে কথা বলেছিলাম তখন বলেছিলাম যে দেখো, একতালের গান 12 থেকে গানটা শুরু হচ্ছে। তো এইটা ওয়াজ দ্য ইউএসপি অফ দ্য সং। তো ওই শ্রাবণ এলো এলো ফিরে ফিরে, ওই শ্রাবণ এলো এলো ফিরে ফিরে, ঝড় ঝড় না ধারা ঝরছে রে, আকুল ব্যাকুল করছে রে, ঝড় ঝড় না ধারা ঝরছে রে, আকুল ব্যাকুল করছে রে, রিমি ঝিমি সুরে তানে কাবাসানি ঝনি পাকাটে, ওই শ্রাবণ এলো এলো। তো এবার গান বাজনা করতে করতে না ওই মিশ্র ব্যাপারটা খুব ইনফ্লুয়েন্স করে। যেমন হংসধ্বনিতে কড়ি মধ্যমের কোনো প্রয়োগ নেই। তো আবার ব্যাক টু হংসধ্বনি শঙ্করা, ওই 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 আর কি। তো এইটা তৈরি হয়েছিল, যদি খুব শর্টে বলতে হয়, মুখরার কথাটা ছিল, সেখান থেকে সুর হলো, তারপরে এটা সুরটা করলাম, অন্তরার সুর করলাম, একটা ট্রান্সপোজিশন রয়েছে, যারা শুনবেন গানটা নিশ্চয়ই শুনবেন। এবং গানটার লিরিসিস্ট আজকে আমাদের দর্শকের মধ্যে আছে অদিতি দাশগুপ্ত। আর গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিল দেবশ্রী মুখার্জি, ও একজন খুব ভালো কিবোর্ডিস্ট, সৌরভদের জেনারেশন, ওর নাম দীপ, ও ভীষণ ভালো কাজ করে। তো এই হলো ব্যাপার। ভালো গান চেষ্টা করছি করার, এদের থেকে অনেক শিখি। এরা প্রত্যেকে আমার থেকে সিনিয়র, অনেক বেশি কাজ করে আমার তুলনায়। আমি একজন মিউজিশিয়ান, আজকে এসছি, যত কম বলবো তত ভালো। তো আমার এক্সপিরিয়েন্স খুব কম। আর কোন গানটা লাগবে কোন গানটা লাগবে না এটা আমরা কেউ জানি না, কিশোর কুমারও জানতেন না। গান লেগে যায় ঈশ্বরের আশীর্বাদে। ভালো থাকবেন সবাই। আমি নেক্সট কোয়েশ্চেনের জন্য ওয়েট করছি। Thank you so much. Yeah, thank you. Our next question, Bhaskar Bhattacharya ji ke.
Let's acknowledge the top 3 songs that you wrote and composed. Mon Banjara by Brishtilekha Nandini, Kototuku Tumi Niye Gecho, Snigdhodev Sengupta, Ei Kache Ei Dure, Shubhamita. But I love the Kototuku Tumi Niye Gecho song the most because firstly it speaks of selfless love that does not calculate, and secondly it is classically very rich. The question is about the particular song. When you write and composed it, did the melody come to your mind or you played with bits and pieces of the melody before you sat down to pen down the lyrics? What really happened? মানে আগে লেখাটা হয় না আগে শুটটা আসে আর কি হয়েছে ওটাতে? হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার আর কি, এটা এক্সপ্লেইন করা খুব ডিফিকাল্ট। আমি ডাইরেক্ট গানেই চলে যাচ্ছি কারণ এখানে যারা রয়েছেন তারা সো মিউজিক্যালি রিচ কম্পেয়ার টু মি, সো আই ফিল এ বিট মিসফিট হিয়ার। হ্যাঁ, আমি আমার কম্পোজিশন নিয়ে বলছি। এই গানটা পার্টিকুলারলি যদি গানটা কেউ শুনে থাকেন এখানে, গানটা শুনলে বুঝতে পারবেন যে দেয়ার ইজ এ পার্টিকুলার রাগ রেফারেন্স। গানের একটা রাগ রেফারেন্স থাকে। আমার যে কোনো গানের ক্ষেত্রে আমি একটা পার্টিকুলার রাগ হয়তো সেই দিন শুনেছি, বা ইনস্ট্রুমেন্টাল পিস হতে পারে, কোনো ভোকাল কিছু পিস হতে পারে। তো দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েট সামথিং ইন মাই সাবকনসিয়াস, আর সেটা আমি সারাদিন গুনগুন করি, গাই। অ্যান্ড ওয়েন আই সিট টু কম্পোজ সামথিং ইট কামস টু মাই মাইন্ড, যে ওই নোটসগুলি বারে বারে আসে আর কি। সো ইট হেল্পস মি টু ইনিশিয়েট দ্য কম্পোজিশন, বাট হাউ দ্য রেস্ট অফ দ্য কম্পোজিশন কামস আই ডোন্ট নো। I basically go on singing that sthai part repeatedly again and again. Then the antara comes. I write some lyrics. So basically it happens at the same time. Basically, it's kind of giving birth to twins kind of thing. So difference কিছু থাকে, time difference থাকে, but it is very much simultaneous আমার ক্ষেত্রে। তো I actually write my lyrics as I compose. সো এই গানটার ক্ষেত্রে তুমি যদি পার্টিকুলার কোনো রাগ রেফারেন্সে কথা বলো, তাহলে এই গানটাতে আমি হয়তো কোনো কলাবতী জাতীয় কিছু শুনছিলাম ওই সময়, কিন্তু আমি এই পার্টিকুলার গানটা, তুমি পুরো গানটা যদি শোনো, আমি রে ইউজ করেছি, আমি মধ্যম ইউজ করেছি। সো দের ইজ এ ডেভিয়েশন ফ্রম দ্য রাগ কলাবতী, তো কিছুটা রাগের স্ত্রী চলন ঢুকে যাচ্ছে, তো সব মিলিয়ে একটা কলাশ্রী ব্যাপার আসছে। কিন্তু আমি গান করার সময় ওই রাগটা মোটেই শুনছিলাম না, বা ওই রাগটা আমার মাথাতেও ছিল না। I just went on composing the whole song, and when আমি যখন কাজটা ফিনিশ করলাম, তখন I try to play certain chords on harmonium, এবং আমি যদি মনে করি কিছু চেঞ্জেস I need to bring about in my composition, I do that. কিন্তু basically it happens very automatically. Lyrics come to my mind with the tune, definitely, কারণ টিউনের একটা ডিম্যান্ড থাকে লিরিক্সে। অ্যাট দ্য সেম টাইম ভাইস ভার্সা, আমি যখন কোনো লিরিক্স ভাবছি, একটা টিউন মাথার মধ্যে ঘোরে যে আমি কী গান ভাবছি, গানের কথাটা একটা সাকসেসফুল ভালোবাসার নাকি একটা ব্যর্থ প্রেমের। তাহলে সেখানে কিছু নোটস, মেজর মাইনর নোটসের ডিফারেন্স তো হয়, চিন্তাভাবনা আসেই হবে। সো ইট হ্যাপেন্স ভেরি অটোমেটিক্যালি উইথ মি। এটা আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্স। আমার একটা কথা ভীষণ মনে পড়ছে, আমি শিবকুমার শর্মাজির একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি ওখানে বলছিলেন যে ইউ ক্যান টিচ এ পার্সন হাউ টু সিং, ইউ ক্যান টিচ এ পার্সন হাউ টু প্লে অ্যান ইনস্ট্রুমেন্ট, বাট ইউ ক্যানট টিচ এ পার্সন হাউ টু কম্পোজ এ সং, বিকজ ইট ইজ সো অটোমেটিক, ইট ইজ so divine, it happens so out of nothing, out of the blue. So it is very difficult to actually describe যে আমি কী করে একটা গান ভাবছি, বানাচ্ছি। There are references, always reference. আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এত রিচ যে all the references can come from it. ফোক মিউজিক আছে, উপালি দিয়ে আরও বলতে পারবে, খুব উনি ফোক নিয়ে খুব বেশি কাজ করেন। সো দেয়ার আর সো মেনি রেফারেন্সেস, আওয়ার ট্র্যাডিশনাল সং ইজ সো রিচ। আর আমাদের নিজেদের যে ওন মায়েস্ট্রোস যারা এমন সব কাজকর্ম করে গেছেন, সেগুলোর বাইরে বেরোনো খুব কঠিন। সো ওয়েন এভার উই সি টু কম্পোজ সামথিং, ওই রেফারেন্সগুলো চলেই আসে। তো কতটুকু তুমি নিয়ে গেছোর ক্ষেত্রেও সেম থিং হ্যাপেন্স। তো এই গানটা একটু ট্রিকি চলন আছে, গানটা শুনলেই বোঝা যাবে, যারা শুনেছেন তারা জানেন। তো আমার খুব একটা এবল ভয়েস দরকার ছিল, এবং সামওয়ান হু ক্যান ডেলিভার দ্য লিরিক্স দ্য ওয়ে শুড বি ডেলিভার। কারণ এখনকার দিনে যে গান বাজনাটা হচ্ছে, সেখানে গান বাজনার ক্ষেত্রে সিঙ্গারের স্কিলটা খুব ইম্পর্টেন্ট, বাট টু আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য লিরিক্স অ্যান্ড সিং দ্য লিরিক্স প্রপারলি, দ্যাট ইজ হোয়াট উই দ্য কম্পোজার লুক ফর টু বেসিক্যালি। তো সেইটার ক্ষেত্রে স্নিগ্ধদেব সেনগুপ্ত দুর্দান্ত সিলেকশন আই থিঙ্ক আমার ক্ষেত্রে ছিল। আই টুক দ্য কম্পোজিশন টু হিম অ্যান্ড made him sing this song. But the most heartening thing about this particular song, again, এই গানটা ডিজাইন করেছেন পণ্ডিত প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। কারণ আমার ওনার সাথে অনেক দিনের অ্যাসোসিয়েশন, বহু কাজ ওনার সাথে একসাথে কাজকর্ম করেছি। আই উড রাদার সে ইটস এ ব্লেসিং দিস পার্টিকুলার সং টু হ্যাভ বিন কম্পোজ বাই হিম। তো উনি ডিজাইন বাই হিম, আর কলকাতার বেস্ট অফ দ্য মিউজিশিয়ান হ্যাজ প্লেড অন দিস পার্টিকুলার সং। সো ইটস এ টিম ওয়ার্ক। তো এইটা যদি কাউকে টাচ করে গানটাতে, ক্রেডিট গোজ টু অল। সো দিস হাউ ইট হ্যাপেন্ড।
yes, of course, designer একটা ব্যাপার তো আছেই. I wanted to know about your lyrics part. তো আপনি যেটা বলছেন যে মিউজিক আর লিরিক্সটা একসাথে সাথেই আপনার লেখা অলমোস্ট, বিকজ আমি অ্যাকচুয়ালি সেট টিউনের উপরও লিরিক্স করেছি. আমাকে বুবলু গান পাঠিয়েছে, আই রোট লিরিক্স অন দ্যাট. আই অলসো ডান দ্য রিভার্স থিং অলসো. আমাকে সৈকত কুন্ডু দ্য লিরিক্স পাঠিয়েছেন, আই কম্পোজ সং অন দ্যাট. বাট আমি যখন নিজেই নিজের গান লিখছি বা কম্পোজ করছি, দ্যাট ইজ দ্য মোস্ট কমফোর্টেবল থিং দ্যাট আই ডু. আমি খানিকক্ষণ উপলব্ধি বলছিল কমফোর্ট জোনের ব্যাপার. তো আই মাস্ট অ্যাডমিট যে যখন আমি নিজের গান লিখছি এবং সুর করছি, সেটা আমার ক্ষেত্রে নট দ্যাট চ্যালেঞ্জিং. যখন আই এম টোল্ড টু write lyrics on composition or compose something on a said lyrics. হ্যাঁ, একটু তো it happens very automatically. It's very difficult to explain যে কী করে আমি করছি, but it happens. আমি তোমাকে বললাম যে সুরের সাথে কথার একটা যোগ থাকতেই হবে. আমি এমন একটা কথা লিখলাম, সেটাতে খুব তিরিং তিরিং করে লাফাচ্ছে, অত দুঃখের কথা. এটা হয় না, অনেক সময় এটা ঘটেছে. তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, কষ্টের কথা বলছি, কিন্তু লোকে এটা শুনে নাচছে. এটা ডিফিকাল্ট আমার ক্ষেত্রে. আমার ক্ষেত্রে বরাবরই সুর নিয়ে কথা আসে বা কথার হাত ধরেই সুর আসে. কিভাবে ঘটে আমি জানি. অনেক সময় কেউ না এলে আনন্দও হয়, সেটা হতে পারে, সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভ. Thank you. Yeah, I like the এই কোয়েশ্চেনগুলো এই জন্য জিজ্ঞেস করছি বিকজ there are a lot of youngsters who want to make music. তাদের জন্য আপনাদের এই রেসপন্সগুলো খুব ইন্সপিরেশনাল. Yeah, I will go now move on to সৌরভ. সৌরভকে একটা খুব বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবো বিকজ সৌরভ নিজে কম্পোজও করে, নিজে আবার লেখে, আবার অ্যারেঞ্জও করে. He is a wonderful designer. Yes. So my question to you, Saurabh Babai Chakraborty, is when you arrange your own composition, how is it different from when you are arranging somebody else's composition? Yeah, please enlighten us. প্রথমেই বলি, আজকে যে চারজনের সাথে আমি বসে আছি, এই চারজনই আমার গুরুস্থানীয় বলতে গেলে. সুহাসিসদার কাজ শুনে তো আমি প্রতিনিয়ত শিখি, ওনার কাজ শুনে শিখি. উপালিদি আছে, উপালিদির কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি, কী করে বিজিএম তৈরি করতে, ক্রিয়েট করতে হয়, ব্যাকগ্রাউন্ড স্কোর কীভাবে সেখানে নানা রকম ইনস্ট্রুমেন্টের ইউজ হয় শিখেছি. বুবলুদার সাথে কাজ করাও মানে একটা লার্নিং এক্সপিরিয়েন্স. বুবলুদা যখন কর্চারটা ফেলে দেয় আমাকে, ব্যাস আমি শেষ হয়ে যাই. সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজের গান সাইয়া বলে গানটি, ওর অ্যারেঞ্জমেন্ট, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সং আই স্যাং. হ্যাঁ, তো ওটা ওর সঙ্গে কাজ করে আমার খুব আনন্দ পেয়েছি. এবং ওর অর্ধাঙ্গিনী, সেও এখানে বসে আছে, সেও একজন দারুণ সিঙ্গার, দারুণ লিরিসিস্ট, দারুণ মানুষ, আমার খুব ভালো বোন. আর আরও ভালো মানুষ, কারণ চাইনিজটা ভালো রান্না করতে পারে. আর যাই, আর ভাস্বরদা আছে, ভাস্বরদার কাছে আবার চ্যালেঞ্জ হচ্ছে, ভাস্বরদা সবটাই আমার উপরে ছেড়ে দেয়, বলে কিছুই আইডিয়া দেয় না, বলে যে তুই নিজের মতো কর. তো সেটা আবার আরেক রকম চ্যালেঞ্জ. কম্পোজিশনটা দিয়ে দেয়, তারপরে বলে নিজের মতো কর. তো যাই হোক, তো যখন আমি কম্পোজ করছি বা অ্যারেঞ্জমেন্ট করছি, প্রত্যেকটা আইডেন্টিটি আমার কাছে আলাদা. আমার কাছে যখন আমি নিজের কম্পোজিশন যখন আমি অ্যারেঞ্জ করতে যাই, তো তখন সেটা আমি অ্যারেঞ্জার হিসাবেই ট্রিট করি. আবার যখন আমি অন্য কারোর কম্পোজিশন আমি অ্যারেঞ্জমেন্ট করছি বা প্রোডাকশন করছি, মিউজিক প্রোডাকশন, তখন আমি সেই দুটোর আইডেন্টিটি আলাদা. এবং আমি যে খুব বেশি কিছু যখন আমি সারাদিনই নানা রকম গান বাজনা শুনি, বিভিন্ন রকম গান বাজনা শুনি, কিন্তু যখন কোনো কম্পোজিশন করছি বা অ্যারেঞ্জমেন্ট করছি, তখন আমি খুব একটা কিছু ভেবে করি না যে আমি যেটা লার্ন করলাম সেটা আমাকে এক্সিকিউট করতেই হবে, এই রকম কিছুভাবে আমি করি না. যেটা আমার স্পন্টেনিয়াসলি আসে, তো আমি সেইটাই এক্সিকিউট করি. তো ওইটাই আর কি. যখন আমি নিজের কম্পোজিশন অ্যারেঞ্জ করছি আর যখন অন্য কারোর কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট করছি, তখন অ্যারেঞ্জার হিসাবে আমার আইডেন্টিটিটা সেম থাকছে. আমি দুটোই নিউট্রালি দেখি. So what you are trying to say is you separate yourself, the two roles together. Yes. And then you work independently. না হলে হয়তো একটু ইনফ্লুয়েন্স হয়ে যাবে. একদমই তাই. হ্যাঁ. Okay, cool. My next question is to Upali ma'am. 1 second. I want to talk a little bit about innovation. As a professional musician, what is your edge? Edge মানে, of course, এখানে সবাই talented, সবাই খুব humble, আর সবাই খুব highly qualified as an education. But what makes you stand out and make your mark as a musician? For example, what are your innovation areas? And of course, আপনি সবার গান বাজনা শোনেন, সব আর্টিস্টদের, আগেকার আর্টিস্টদেরও, এখনকার আর্টিস্টদেরও. How do you tap into your spirit of innovation, যে কিছু নতুন করার?
ওইটা আপনি কোথা থেকে ইন্সপিরেশন পান? ইজ দেয়ার এ প্রসেস? হাউ ডু ইউ? দেখো, কিসের জন্য কাজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যখন আমাকে কোনো বিষয় দেওয়া হচ্ছে, কোনো কিছুর জন্য কাজ করছি, দুরকম তো কাজ হয়। একদম নিজের মনে নিজে একটা গান তৈরি করা, সেটা একরকম। কোনো ধারাবাহিকের জন্য গান তৈরি, সেটা একরকম। কোনো ছবির জন্য গান তৈরি একরকম, প্রাইভেট অ্যালবামের জন্য গান তৈরি একরকম। তো এরকম বিভিন্ন দিক আছে। তো যেই দিকের যেটার জন্য কাজ করছি, তখন সেইটার কি ডিম্যান্ড, সেইটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যে আমাকে আদৌ কিছু ইনোভেট করতে হচ্ছে কিনা, বা আমাকে কোনো নতুন পথে হাঁটতে হবে কিনা, সেটা ওই বিষয়টাই বলে দেয়। যেমন ধরো, একটা ধারাবাহিক হয়েছিল ভূতু, সেটার নাম জি বাংলায় খুব জনপ্রিয় হয়েছিল, একটা মিষ্টি বাচ্চা ভূতের গল্প। তো একটা 5 বছরের বাচ্চা, সে গান গাইবে, সে একটা ভূত, খুব মিষ্টি ভূত, কাউকে ভয় দেখায় না, সবাইকে হেল্প করে। তো সেই 5 বছরের একটি বাচ্চা, তার সুরের ল্যাঙ্গুয়েজ কি হবে, তার কথার ল্যাঙ্গুয়েজ কি হবে, সে কিভাবে গাইবে? সে তো কোনো রাগরাগিনী গাইবে না, সে কোনো পদ্ধতি মেনে কোনো কিছু করবে না। একটা শিশুর মনের কথা, একটা শিশুর মনের সুর কি হতে পারে? তখন যদি তুমি বলো এটা ইনোভেশন, কিন্তু আমি মনে করি না পৃথিবীতে ইনোভেশনের আর কোনো জায়গা আছে। সব কিছু হয়ে গেছে। আমরা যেটা করছি শুধুমাত্র পারমুটেশন কম্বিনেশন। হ্যাঁ, ওটাই ইনোভেশন। পৃথিবীতে সেই আমার একজন টিচার ছিলেন সমীর ঘোষ, আমি তবলা ওনার কাছে শিখতাম, মানে উনি তবলা বাজাতেন, তার কাছে আমি প্র্যাকটিস করতাম। তো ওনার কাছে শুধু তবলা না, ওনার কাছে জীবন সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে অনেক কিছু শিখেছি আমি। সেই মাস্টারমশাই আমাকে বলতেন যে বঙ্কিমচন্দ্রের পর আর কি হবে, রবীন্দ্রনাথের পর আর কি হবে। এখন তো মানে উনি বলতেন একটা উদাহরণ দিয়ে যে কমলাকান্তর দপ্তরটা ভালো করে পড়ো। তো ওনাকে যখনই কিছু জিজ্ঞেস করতাম, যে দিন আমি খুব ভালো হয়তো প্র্যাকটিস করেছি, সব টান খুব ভালো করেছি, আমি বললাম মাস্টারমশাই কেমন হয়েছে, আজকে কেমন হয়েছে, খুব বিগলিতভাবে জিজ্ঞেস করছি, যে ভাবছি যে খুব ভালো বলবেন হয়তো। উনি বললেন করতে থাকো। কোনো দিন এর বাইরে একটা কোনো প্রশংসা বাক্য আমাকে দেননি যে না আজকে কিন্তু তুই ভালো করেছিস। সারাক্ষণই করতে থাকো, এই তো করো, এইটুকুই ছিল। তো আমরা আর কী করবো, কী ইনোভেট করব? আমরা ওই কাজটা, যা কাজ পাবো সেই কাজটা করতে থাকবো। এবার প্রত্যেকটা কাজের এক রকম ডিম্যান্ড থাকে, সেই ডিম্যান্ড অনুযায়ী কাজগুলো করতে হবে। সেখানে যদি কিছু নতুন তৈরি হয়ে যায়, ঈশ্বরের আশীর্বাদে যদি কিছু নতুন আমার হাত দিয়ে, আমার মাথা দিয়ে, আমার কণ্ঠ দিয়ে বেরোয়, তাহলে সেটা একটা প্রাপ্তি। আমি এটুকুই বলবো। আর সঙ্গীত বিষয়টা বা সঙ্গীত সাহিত্য, এইটা কিন্তু হয়ে যাওয়া একটা বিষয়। খুব যে একদম গুছিয়ে তৈরি করব বলে তৈরি করতে বসে অনেক সময় দেখা যায় কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ করে কোথায় একটা আলো জ্বলে ওঠে, একটা জিনিস তৈরি হয়ে যায়। এইটার কোনো, আমার বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে, মানে এটা বলতে এর কোনো পদ্ধতি নেই, এর কোনো নিয়ম নেই, এর কোনো প্রকরণ নেই। সব কিছু আত্মীকরণের পর একটা জিনিস হয়ে যায়। তো এই হয়ে ওঠা গান যদি কখনো হয়ে যায়, যদি হয়ে ওঠাতে পারি, তাহলে একজন মানে এই বিরাট সঙ্গীত জগতের একজন ছোট্ট কর্মচারী হিসাবে, একজন সঙ্গীতকার হিসাবে আমি মনে করব সেটা আমার বিরাট পাওয়া। What a brilliant response! Wow! A big round of applause, please. আরেকটা কথা, ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে যে কোন সাধু, কোন মুনি, কোন নদীর ধারে বসে, কোন গাছের হাওয়ার শব্দ শুনে, কোন সকালের পাখির কোন ডাকটা শুনে আবিষ্কার করেছিলেন কোমল রেটা সকাল? কে জানে? সব সময় মনে হয় কোমল রে মানে সকাল কে করেছিলেন? কে সেই সাধু, কে সেই মুনি, কে সেই ঋষি? তা তারপরে আমাদের আর কি করার থাকতে পারে? আমরা তো নতুন কোনো স্বর তৈরি করতে পারলাম না। আমরা কোমল রে, কোমল গা, এই যা যা আমাদের পরিচিত, তার বাদে তো অন্য কিছু তৈরি করতে পারলাম না। তাই শুধুমাত্র আমার মনে হয় আমরা একজন শিক্ষার্থী হিসাবে পারমুটেশন কম্বিনেশন করতে পারি, বিনয়ী থেকে নিজের ইনস্টিংক্টকে ফলো করে নিজের কাজটুকু করে যাওয়া, দ্যাটস ইট। এবং উনি একটা কথা, বুদ্ধ জেঠুর কথা যখন হচ্ছে বলি, উনি গোলাম আলী সাহেবকে মানার পেছনে একটা বিরাট কারণ ছিল, সেটা এখানে কেউ বলেনি। সেটা হচ্ছে উনি বলতেন যে গোলাম আলী সাহেব, বড়ে গোলাম আলী খাঁ সাহেব হ্যাজ ন্যাচারালাইজড দ্য মিউজিক।
সেটা উনি বলতেন, উদাহরণ দিতেন যে গোলাম আলী খাঁ সাহেব দেশি টড়ি ভাবতেন মাছের যাতায়াতের মতো হবে। মাছ যেমন গিয়ে পেঁচিয়ে এসে দাঁড়িয়ে সারে মা পাদা পাদা মা পাদা মা পা গা মা রে গা সারে নিসা সারে মা পাদা মা পা সা পাদা মা পা রে গা সারে নিসা, মাছ যেমন অনেকটা এগিয়ে গিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। তারপরে আরেকটা ঘটনাও শুনেছিলাম গোলাম আলী খাঁ সাহেব ওনারই বলা, যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বোম্বেতে, তখন বোধহয় উনি বোম্বেতে থাকেন, বললেন গাড়ি চালিয়ে কাকে নিয়ে চলে গেছেন ওই মেরিন ড্রাইভে, সমুদ্র তীরে ঢেউ এসে এসে পড়ছে ঝড়ে, ওই ওখানে তো পাথর বোল্ডার দেওয়া, তো বলছে এ দেখো মেঘ রাগ কেসে আ রা হ্যায়। তো এই নেচারের সঙ্গে ও যেটা বললো যে এটা গোলাম আলী খাঁ সাহেব খুব মানতেন। না আসলে তুলনা বলে কিছু হয় না, মানে শিল্পী প্রত্যেকটা শিল্পী এত ইউনিক, আমার মনে হয় না তুলনা বলে। প্রত্যেকটা মানুষ তার সংস্কার থেকে উঠে আসছে, তার সংস্কার তার শিক্ষার জায়গাটা বিরাটভাবে ইনফ্লুয়েন্স করে। সুভাষিস দেখো রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে একই গান সুচিত্রা মিত্র গাইছেন, কণিকা বন্দ্যোপাধ্যায় গাইছেন, পূর্বাদাম গাইছেন, ঋতু গুহ গাইছেন, শান্তিদেব ঘোষ গাইছেন, হেমন্ত মুখার্জি গাইছেন, প্রত্যেকটা আলাদা। কি করে হচ্ছে? হ্যাঁ, তারপরে তুমি রাগই দেখো না। হ্যাঁ রাগ দেখো, হ্যাঁ রাগ দেখো না, রাগ তবুও তো তোমার কিছুটা নিজস্ব। বৈরবী তো করিম খাঁ সাহেবও গাইছেন, ফয়াজ খাঁ সাহেবও গাইছেন, যমুনা গেতি করিম খাঁ সাহেব এখানে ফেলছেন, দেখো লেখো যা, এই ফয়াজ খাঁ সাহেব অ্যাপ্রোচ, তো অ্যাপ্রোচে অনেক কিছু ডিফার করে, এবং সেই অ্যাপ্রোচ টু দ্য মিউজিক আসে তার সংস্কার থেকে। এই যে কম্পোজিশনের কথা হচ্ছে, এগুলো উঠে আসে সব সবটাই। সে বড় হয়েছে কি করে, তার স্কুলিং কি, সে কি ধরনের বই পড়েছে, কি ধরনের বাংলা গান শুনে সে মানুষ হয়েছে, বাবা মা তাকে কি পরিবেশ দিয়েছে, তার বন্ধু বান্ধব কিরকম, সে কোথায় কোথায় বেড়াতে গেছে, সবকিছু মিলিয়েই তো একটা শিল্পী তৈরি হয়। তার সাহিত্য পাঠ, তার সংস্কার, সবকিছু, তার মাতা পিতার শিক্ষা, তার বোধ, তার জ্ঞান, সবকিছু। এবং আমি একটা মনে হয় আমার, এটা কোনোদিনই শেষ হয় না, মানুষ যতদিন বাঁচে ততদিন তো এই সংস্কার চলে। এখনও তো আমরা শিখছি, এখনও যারা বড় শিল্পী, যারা স্বপন চৌধুরী বলছেন যে সেদিনকে জিজ্ঞেস করলো একজন যে আপনার ধীরে ধীরে এত ভালো লোকে, মানে আপনার কি মনে হয় আপনি এত ভালো ধীরে ধীরে বাজান? উনি বললেন কারণ আনকিলালের ধীরে ধীরেটা লোকে শোনেনি, ওই জন্য আমারটা ভালো বলে। এটা একটা 75 বছরের লোক বসে বলছে, যা ধীরে ধীরেতে জাকির হোসেন পর্যন্ত পাগল। তো এই হাম্বলনেসটাই তো আমাদের শেখার। আমাদের গান বাজনা তো অনেক পরে, ওই যে বললাম ওই যাও ফোন রেখে, সঙ্গে সঙ্গে ভবানীদা ফোন রেখে চলে গেল। এখন কেউ হলে কী করতো, ফোন রেখে গিয়ে ফেসবুকে 2টো পোস্ট দিত, বাবা ভীষণ খারাপ বাজে 2টো পোস্ট দিত ফেসবুকে বাবার বিরুদ্ধে। বিতর্কিত প্রশ্ন হলে হবে না, বাংলা গান সম্পর্কিত প্রশ্ন করুন। আমি বলবো না যুগলবন্দি ফন্দি হবে না, বাংলা গান নিয়ে বলুন। মুখ্য বিষয়টা একটু বুঝুন, এটা কেন বাংলা গানের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে। তার মধ্যে আধ ঘন্টা পাওয়া গেছে আলোচনা করেন, তার মধ্যেও বুদ্ধদেব দাশগুপ্ত কেন রাধিকা মোহনের মতো হলো না, যুগলবন্দি নিয়ে অমুক বন্দি, বাংলা গান এখন বন্দি দশায়, সেখান থেকে মুক্ত হবে কি করে সেইটা ভাবুন। আচ্ছা, আমাদের একটা অ্যাওয়ার্ড সেরিমনি আছে, দুজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। লেটস র‍্যাপ আপ। আমি এবার চলি, খুব ভালো লাগলো। আচ্ছা, লেভেলটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, মানে আমরা শুনতে, মানে এখান থেকে রিয়েল টাইম শুনতে পাচ্ছি, মানে আর লেভেল নিয়ে চিন্তা করো না, শেষ হয়ে গেছে। তোমার বুবলু, তোমার গলাটা এত সুন্দর, তোমার কোনো লেভেল লাগবে না। না লেভেল বলছি। আচ্ছা, ওদের টাইমটা ছেড়ে দাও। আপনাদের সঙ্গে এই আলোচনা আবার পরবর্তীকালে, শুধু একটা সন্ধ্যে যদি এই আলোচনা, একটা সন্ধ্যে সুভাষিস দা একা এসে পড়ুক। সুভাষিস নয়, রূপালী, আমরা সবাই থাকবো। না সেটা এই যে বিষয়টা আলোচনা করার এইটুকু সময় খুবই যথেষ্ট নয়, তো আপনারা বুঝতেই পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদেরও বাংলা গান শুনে এই আলোচনায় যোগদান করা উচিত, কেননা এই এমন বিতর্কিত প্রশ্ন যাতে এর মধ্যে না আসে, যেটা বিষয় সেটাই আসাই ভালো। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর কামিং টু দ্য তবে আমার খুব ভালো লাগলো, সামনে গুণী মানুষদের পেলাম, একটুখানি শেয়ার করতে পারলাম বুদ্ধ জেঠুর কথা, গান বাজনার আলোচনাও হলো। এবং রেশমাকে ধন্যবাদ জানাই, আমাদের সবাইকে একসঙ্গে করা, একত্রিত করা, এবং ওনার নামে আজকে আমাদেরকে একত্রিত করা, এটা একটা সবথেকে বড় ব্যাপার। এবং এটা প্রতি বছর যেন হয়,
এটা প্রত্যেক বছর হয়, এটা চাইবো। প্রতি বছর হবে, এবং যেদিন বুদ্ধ জেঠুর নামে হবে সেদিন যেন পুরোটাই ক্লাসিক্যাল হয়, এইটা আমি চাই। ওর মধ্যে কোনো বাংলা গান ফান কিছু ঢুকবে না, তার পরের দিন ওটা আলাদা হবে। এটা আমার ফিডব্যাক, আমি তুমি নিচ্ছি তুমি এই feedback টা। সেগ্রিগেশন কেন করছো? এটা আমি ক্লাসিক্যাল বলছি, হ্যাঁ ক্লাসিক্যাল কমার্শিয়াল সেগ্রিগেশন করো না তুমি। কেন করবো না? না